পেজ 85, টপিক 2, ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি, ইউনিট 4.2, অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, লেজিসলেচার ইন ইন্ডিয়া। ভারত সরকারের বিভাগসমূহ ভারতের আইনসভা। The authors of our constitution had made the Indian Parliament a national legislature of great dignity and prestige. ... Much more significant, our Parliament is a unifying force representing different regions, castes, creeds, social and economic groups. It is a vital link between the government and the governed. S.L. Sikri, S.I.K.R.I. Indian Government and Politics, page 161. বিষয় সংক্ষেপ। ভারতের আইন বিভাগ সংসদীয় গণতান্ত্রিক কাঠামোকে অনুসরণ করে গঠিত হয়েছে। এই কারণে কেন্দ্রে এবং রাজ্যে আইনসভার সংসদীয় রীতিনীতি লক্ষ্য করা যায়। অনেকে ভারতের আইন বিভাগকে ব্রিটিশ আইন বিভাগের অনুগামী বলে দাবি করেন, কিন্তু ভারতের আইন বিভাগ ব্রিটিশ সংসদীয় মডেলকে পুরোপুরি অনুসরণ করেনি। ভারতীয় সংবিধান অনুসারে আইন বিভাগের যে কোনো আইন বা সরকারের জারি করা অধ্যাদেশ সবই ভারতের বিচার বিভাগের সমীক্ষার আওতাধীন। যে কোনো আইন বা অধ্যাদেশ সংবিধানকে লঙ্ঘন করলে তাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রয়েছে। তাই অধ্যাপক জোহারির মতে সংবিধান বিশেষজ্ঞদের অধ্যাপক জোহারির মতো সংবিধান বিশেষজ্ঞদের অভিমত হল, ভারতের আইন বিভাগ একই সঙ্গে ব্রিটেনের সংসদীয় সার্বভৌমত্ব ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় প্রাধান্য উভয়কে অনুসরণ করেছে। ভারতীয় আইন বিভাগের এ এক অভিনব বৈশিষ্ট্য। ভারতের কেন্দ্রীয় আইনসভা সংসদ (পার্লামেন্ট) নামে অভিহিত। সংসদ স আইনসভা দুটি কক্ষ সমেত রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা নামে পরিচিত। সংসদীয় ঐতিহ্য অনুসরণ করে ভারতের অঙ্গরাজ্যগুলিতেও রাজ্য আইনসভা গঠন করা হয়েছে। রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বা এক কক্ষ বিশিষ্ট হতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম বিধানসভা। স্বাধীন ভারতে প্রথম পার্লামেন্ট গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে। এই বছরে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে গঠিত হয় ভারতের প্রথম লোকসভা। নানান দিক থেকে 1952 খ্রিস্টাব্দের প্রথম সাধারণ নির্বাচন ছিল তাৎপর্যপূর্ণ। ইতিপূর্বে ভারতে সাধারণ নির্বাচন যে হয়নি তা নয়, কিন্তু সে ছিল ব্রিটিশ শাসিত ভারতের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নীতি গৃহীত হয়নি। ব্রিটিশ ভারতে শিক্ষাগত ও সম্পত্তিগত যোগ্যতার ভিত্তিতে মাত্র 25% প্রাপ্তবয়স্ক ভারতীয়দের ভোটাধিকার দেওয়া হয়েছিল। বর্তমানে 28টি রাজ্যের নির্ধারিত প্রতিনিধিত্বের দিকে তাকালে দেখা যায়, লোকসভার সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের আসন সংখ্যা হল 80 এবং ছোট রাজ্য সিকিম, মণিপাল, নাগাল্যান্ড প্রত্যেকের আসন সংখ্যা হল 1। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্পিকার স্পিকার। জওহরলাল নেহরুর মতে লোকসভার স্বাধীনতা ও সম্ভ্রমের মূর্ত প্রতীক হলেন স্পিকার। লোকসভা যেহেতু সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে, তাই লোকসভার সভাপতি হিসেবে স্পিকার সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করেন। সংবিধান অনুসারে স্পিকারকে অবশ্যই লোকসভার সদস্য হতে হয়। লোকসভা নির্বাচনের পর নবগঠিত সভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচন করেন। (93 নম্বর ধারা। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থী স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে থাকেন। স্পিকারের কার্যকাল সম্পর্কে সংবিধানে কিছু বলা না হলেও লোকসভার মেয়াদ অর্থাৎ 5 বছর পর্যন্ত তিনি শপথে অধিষ্ঠিত থাকেন।
পেজ 86। বর্ণনাধর্মী প্রশ্ন। 1. ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা করো, অথবা পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। ব্র্যাকেটে HS, WBCHSC মডেল কোশ্চেন। অথবা ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সংসদ বা পার্লামেন্টের গঠন। ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট বা সংসদ নামে অভিহিত। সংবিধানের ৫ম অংশে কথা উল্লেখ করা হয়েছে। ভারতের পার্লামেন্ট রাষ্ট্রপতি ও 2টি কক্ষ নিয়ে গঠিত। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ব্র্যাকেটে কাউন্সিল অফ স্টেটস এবং নিম্নকক্ষ লোকসভা ব্র্যাকেটে হাউস অফ দ্য পিপল রূপে পরিচিত। 1. রাজ্যসভার গঠন। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। এদের মধ্যে 12 জন সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা প্রভৃতি ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। অন্য সদস্যরা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন। বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 245। রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে। কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে একটি নির্বাচক সংস্থা ব্র্যাকেটে ইলেকটোরাল কলেজ রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন করে। পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাজ্যসভার সহসভাপতি সভার কাজ পরিচালনা করেন। 2. লোকসভার গঠন। লোকসভা হল পার্লামেন্টের নিম্নকক্ষ। সংবিধান অনুসারে লোকসভা অনধিক 552 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে। লোকসভার সদস্যদের মধ্যে অঙ্গরাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচিত প্রতিনিধি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির নির্বাচিত প্রতিনিধি এবং রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি থাকেন। সংবিধান অনুযায়ী ভারতের অঙ্গরাজ্যগুলি থেকে অনধিক 530 জন নির্বাচিত প্রতিনিধি, কেন্দ্রশাসিত অঞ্চল ও জাতীয় রাজধানী অঞ্চল থেকে অনধিক 20 জন নির্বাচিত প্রতিনিধি এবং রাষ্ট্রপতির মনোনীত 2 জন ইঙ্গ ভারতীয় সদস্যকে নিয়ে লোকসভা গঠিত। বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা 545। লোকসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার ও একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন করেন। লোকসভার কাজকর্ম পরিচালনা করেন স্পিকার বা অধ্যক্ষ। সংসদের ক্ষমতা ও কার্যাবলী। ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে তত্ত্বগতভাবে সংসদ প্রভূত ক্ষমতার অধিকারী। ভারতীয় সংসদের উল্লেখযোগ্য ক্ষমতা ও কাজগুলি হল: 1. আইন প্রণয়ন। সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আইন প্রণয়ন করা। যেসব বিষয়ে সংসদে আইন প্রণয়নের ক্ষমতা আছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 1. কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। সংবিধানের 7ম তফসিলে তপদ আলবাসাহে শিলয়কার বর্ণিত আইন প্রণয়নের যে 3টি তালিকা রয়েছে তার মধ্যে কেন্দ্রীয় তালিকাভুক্ত 99টি বিষয়ে সংসদ এককভাবে আইন প্রণয়ন করতে পারে। 2. যুগ্ম তালিকাভুক্ত বিষয়। যুগ্ম তালিকাভুক্ত 52টি বিষয়ে সংসদ রাজ্য আইনসভাগুলির সঙ্গে যৌথভাবে আইন প্রণয়ন করতে পারে। এই যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে সংসদ প্রণীত আইনের সঙ্গে রাজ্য আইনসভার আইনের বিরোধ ঘটলে সংসদ প্রণীত আইনই বলবৎ থাকে, রাজ্য আইন বাতিল বলে গণ্য হয়। 3. রাজ্য তালিকাভুক্ত বিষয়। পার্লামেন্ট কয়েকটি ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত 61টি বিষয়েও আইন প্রণয়নের অধিকারী। 1. জরুরি অবস্থা ঘোষিত হলে বা রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি হলে। 2. রাজ্যসভায় উপস্থিত এবং ভোটদানকারী 2/3 সদস্যের সমর্থনে গৃহীত প্রস্তাব অনুযায়ী জাতীয় স্বার্থের প্রয়োজনে। 3. 2 বা ততোধিক রাজ্য আইনসভা প্রস্তাব গ্রহণ করে সংসদকে তাদের রাজ্যের জন্য রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়নের অনুরোধ জানালে। 4.
আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্তাদি রূপায়ণ করার জন্য পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। 4. অবশিষ্ট বিষয়। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা বা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত নয় এমন বিষয়গুলি বা অবশিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে আইন প্রণয়নের যাবতীয় ক্ষমতা কেন্দ্রীয় আইনসভা বা সংসদকে দেওয়া হয়েছে। 2. শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়েই মন্ত্রিসভা গঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হল দেশের শাসন বিভাগের কর্ণধার। সংবিধান অনুসারে সমগ্র মন্ত্রিসভাকে তার নীতি ও কাজকর্মের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কাছে দায়বদ্ধ থাকতে হয়। লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের উপর মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে। পার্লামেন্ট আরও যেসব উপায়ে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ভাষণে উল্লিখিত সরকারি নীতি ও কর্মসূচি নিয়ে তর্ক বিতর্ক, সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনা, মুলতবি প্রস্তাব উত্থাপন, দৃষ্টি আকর্ষণী নোটিশ দিয়ে নিন্দাসূচক প্রস্তাব বা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা, পার্লামেন্টের বিভিন্ন কমিটির পেশ করা রিপোর্টের উপর বিতর্ক প্রভৃতি। পেজ 87। 3. আয় ব্যয় নিয়ন্ত্রণ। ভারতের সংবিধানে কেন্দ্রীয় সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। এই ক্ষমতা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্যদের দেওয়া হয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার কার্যত কোনো ক্ষমতা নেই বললেই চলে। সংবিধানে 265 এবং 266 নম্বর ধারা অনুযায়ী কর আরোপ, কর সংগ্রহ বা সরকারের ব্যয় বরাদ্দ পার্লামেন্টের আইন ছাড়া করা যায় না। সরকারি আয় ব্যয় ব্যবস্থা পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত পথে পরিচালিত হচ্ছে কিনা তা দেখার জন্য লোকসভায় 2টি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে। সেগুলি হল সরকারি হিসাব পরীক্ষা কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি এস্টিমেটস কমিটি। 4. নির্বাচন ও অপসারণ। রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা অংশ নিয়ে থাকেন। উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে পার্লামেন্ট সংবিধান লঙ্ঘনের অভিযোগে ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করতে পারে। তাছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার, ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক প্রমুখকে অযোগ্যতা বা অসদাচরণের অভিযোগে পদচ্যুত করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার ক্ষমতাও পার্লামেন্টের রয়েছে। 5. সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের 2টি কক্ষের সমান ক্ষমতা রয়েছে। সংবিধানের 368 নম্বর ধারা অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে এবং কিছু ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্ট সংবিধান সংশোধনের ব্যাপারে একক ক্ষমতা ভোগ করে। কয়েকটি নির্দিষ্ট বিষয়ে সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলির আইনসভার অনুমোদন দরকার হয়। 6. জরুরি অবস্থার ঘোষণা অনুমোদন। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত 3 ধরনের জরুরি অবস্থা, যথা জাতীয় জরুরি অবস্থা, অঙ্গরাজ্যের সাংবিধান অচলাবস্থাজনিত জরুরি অবস্থা। আরেকবার বলছি। 6. জরুরি অবস্থার ঘোষণা অনুমোদন। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত 3 ধরনের জরুরি অবস্থা, যথা জাতীয় জরুরি অবস্থা, অঙ্গরাজ্যের সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থার ঘোষণা পার্লামেন্টের 2টি কক্ষে অনুমোদিত হতে হয়। তা না হলে জরুরি অবস্থার ঘোষণা বাতিল বলে গণ্য হয়। 7. তথ্য সরবরাহ ও জনমত গঠন। সরকারি নীতি ও কাজকর্ম সম্পর্কে পার্লামেন্টে যেসব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয় তার ফলে জনগণ বিভিন্ন বিষয়ে অবহিত হওয়ার সুযোগ পান। পার্লামেন্টের সদস্যরা সভায় বিভিন্ন বিষয় আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ করে সুষ্ঠু জনমত গঠনে সচেষ্ট হন। বর্তমানে দূরদর্শন পার্লামেন্টের অধিবেশন সরাসরি সম্প্রচার করে থাকে
এছাড়া সংবাদপত্রে ও অন্যান্য গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়, যার ফলে শক্তিশালী জনমত গঠিত হয়। 8. বিচার সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্টের কিছু ক্ষেত্রে বিচার বিষয়ক ক্ষমতাও রয়েছে। পার্লামেন্ট কোনো আদালতকে হাইকোর্টের পর্যায়ে উন্নীত করতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট স্থাপন করা অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত হাইকোর্টের ক্ষমতা বৃদ্ধি করার ব্যাপারেও পার্লামেন্ট কার্যকরী ভূমিকা নিতে পারে। পার্লামেন্টের অবমাননা বা অধিকার ভঙ্গের অভিযোগে পার্লামেন্টের সদস্য অথবা সদস্য নন এমন যে কোনো ব্যক্তিকে শাস্তি দেবার ক্ষমতা পার্লামেন্টের রয়েছে। 9. অন্যান্য ক্ষমতা। উপরে উল্লেখ করা ক্ষমতাগুলি ছাড়াও সংসদের আরও কয়েকটি ক্ষমতা রয়েছে। এগুলি হল: 1. সংবিধানের 2 এবং 3 নম্বর ধারা অনুসারে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নতুন রাজ্য গঠন করতে পারে বা প্রয়োজন হলে কোনো রাজ্যের পুনর্গঠন করতে পারে। 2. রাজ্যের সীমানার হ্রাস বৃদ্ধি বা নাম পরিবর্তনের ক্ষমতাও পার্লামেন্টের রয়েছে। 3. পার্লামেন্ট কোনো রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের প্রবর্তন বা বিলোপ সাধন করতে পারে। 4. পার্লামেন্ট সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে বসবাসগত যোগ্যতার শর্ত নির্ধারণ করার অধিকারী। উপসংহার। উপরিউক্ত আলোচনার শেষে এটা স্পষ্ট যে ভারতের পার্লামেন্ট এক প্রভূত ক্ষমতাসম্পন্ন আইনসভা। তবে পার্লামেন্টের এসব ক্ষমতা ও কাজকর্মকে বাস্তবে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা তথা কেন্দ্রীয় ক্যাবিনেট। 2. রাজ্যসভার গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাজ্যসভার গঠন। ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ হল রাজ্যসভা। সংবিধানের 80 নম্বর ধারা অনুযায়ী অনধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাধারণত আইনসভার উচ্চকক্ষ রাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয়। ভারতে এই নীতিটি স্বীকৃত হয়নি। এখানে রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হল 245। এদের মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি এই 12 জন সদস্যকে মনোনীত করেন। সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই মনোনয়ন করে থাকেন। অবশিষ্ট সদস্যরা ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচিত হন। সংবিধানের 80(4) নম্বর ধারা অনুযায়ী এই নির্বাচন ব্যবস্থা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। অঙ্গরাজ্যের ক্ষেত্রে বিধানসভার নির্বাচিত সদস্যরা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে পার্লামেন্ট প্রণীত আইন অনুযায়ী গঠিত নির্বাচক সংস্থার প্রতিনিধিরা রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন। রাজ্যসভা একটি স্থায়ী সভা হিসেবে বিবেচিত হয়। রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যের কার্যকাল শেষ হয়। তারপর শূন্য পদগুলিতে নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয়। পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি। তিনি রাজ্যসভার অধিবেশনগুলিতে সভাপতিত্ব করেন। রাজ্যসভার সহসভাপতি বা ডেপুটি চেয়ারম্যান সভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন। সংবিধান অনুসারে রাজ্যসভার কোরাম কয়কার রয়াকার বা ন্যূনতম সদস্যের উপস্থিতির হার বর্তমানে মোট সদস্য সংখ্যার 1/10। পেজ 88। রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী। রাজ্যসভার গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলী হল: 1. আইন প্রণয়ন। পার্লামেন্টে সাধারণ বিল পাসের ব্যাপারে রাজ্যসভার প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। রাজ্যসভা যে কোনো সাধারণ বিল উত্থাপন করতে পারে। রাজ্যসভার অনুমোদন ছাড়া কোনো সাধারণ বিল পার্লামেন্টে পাস হয় না। কোনো বিল নিয়ে রাজ্যসভা ও লোকসভার মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন। অর্থ বিলের ব্যাপারে রাজ্যসভার কোনো প্রকৃত ক্ষমতা নেই। কোনো অর্থ বিল প্রত্যাখ্যান করা বা সংশোধন করার ক্ষমতা রাজ্যসভার নেই। রাজ্যসভায় অর্থ বিল পাঠানো হয় শুধুমাত্র অনুমোদনের জন্য। রাজ্যসভাকে 14 দিনের মধ্যে অর্থ বিল সম্পর্কে তার মতামত জানাতে হয়। 2. সংবিধান সংশোধন।
রাজ্যসভার হাতে সংবিধান সংশোধনের ক্ষমতাও রয়েছে, তবে এই ক্ষমতা রাজ্যসভা যৌথভাবে লোকসভার সঙ্গে ভোগ করে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, ৪৪তম সংবিধান সংশোধনী বিলের ৫টি ধারা রাজ্যসভার অনুমতির অভাবে বাতিল হয়ে যায়। 3. নির্বাচন ও অপসারণ। রাষ্ট্রপতি নির্বাচন ও পদচ্যুতির বিষয় এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজ্যসভার সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা রাজ্যসভা যৌথভাবে লোকসভার সঙ্গে ভোগ করে থাকে, তবে উপরাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের বিষয়ে রাজ্যসভা একক ক্ষমতার অধিকারী। তাছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক প্রমুখ পদাধিকারীদের অপসারণের ক্ষেত্রেও রাজ্যসভার প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। 4. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব উত্থাপন। রাজ্যসভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 যদি প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকার কোনো বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা প্রয়োজন, তাহলে পার্লামেন্ট সে বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। 5. সর্বভারতীয় কৃত্যক কয়রি তৈজফলক গঠনের প্রস্তাব উত্থাপন। রাজ্যসভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনে যদি এইরূপ প্রস্তাব গ্রহণ করা হয় যে জাতীয় স্বার্থে পার্লামেন্টের এক বা একাধিক সর্বভারতীয় কৃত্যক অল ইন্ডিয়া সার্ভিসেস গঠন করা দরকার, তাহলে পার্লামেন্ট সে বিষয়ে আইন প্রণয়ন করার অধিকারী হতে পারে। 6. অন্যান্য ক্ষমতা। অন্যান্য যেসব বিষয়ে রাজ্যসভা ক্ষমতা ভোগ করে সেগুলি হল রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থা অনুমোদন, অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন, অঙ্গরাজ্যে বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ, হাইকোর্টের এখতিয়ার বৃদ্ধি প্রভৃতি। উপসংহার। রাজ্যসভার ক্ষমতার পর্যালোচনা করতে গিয়ে কে.ভি. রাও বলেন, রাজ্যসভার গঠন প্রকৃতি পক্ষপাতদুষ্ট। এই কারণে রাজ্যসভা কখনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি। সমালোচকদের মতে এর ফলে ভারতে যুক্তরাষ্ট্রীয় নীতি লঙ্ঘিত হয়েছে। অঙ্গরাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের নীতি গৃহীত না হওয়ায় জনবহুল রাজ্যের প্রতিনিধিরা সংখ্যাধিক্যের জোরে বিশেষ প্রাধান্য ভোগ করে থাকেন। তাছাড়া রাজ্যসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন পদ্ধতিও অগণতান্ত্রিক বলে সমালোচকরা মনে করেন। 3. লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী। আলোচনা করো। লোকসভার গঠন। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়। এই কারণে লোকসভাকে জনপ্রতিনিধি কক্ষ পপুলার হাউস বলে অভিহিত করা হয়। লোকসভা সর্বাধিক 552 জন সদস্য নিয়ে গঠিত হয়। তার মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা অনধিক 550 জন এবং 2 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য। বর্তমানে অঙ্গরাজ্যগুলি থেকে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে 13 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন ভারতীয় সদস্যকে নিয়ে সর্বমোট 545 জন সদস্য লোকসভায় রয়েছে। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান করে থাকেন। লোকসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ স্পিকার ও একজনকে উপাধ্যক্ষ ডেপুটি স্পিকার নির্বাচন করে। লোকসভার ক্ষমতা ও কার্যাবলী। লোকসভার গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলী হল: 1. আইন প্রণয়ন। আইনসভার জনপ্রতিনিধি কক্ষরূপে লোকসভার প্রধান কাজ হল আইন প্রণয়ন। সাধারণ বিল উত্থাপন ও অনুমোদনের ক্ষেত্রে লোকসভার প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। সাধারণ বিলের বিষয়ে কিছু ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভার প্রাধান্য দেখা যায়। 2. অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ বিলের ব্যাপারে লোকসভা অন্যান্য ক্ষমতার অধিকারী রূপে গণ্য। অর্থ বিল একমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। তাছাড়া কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে মতবিরোধ দেখা দিলে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো অর্থ বিল প্রত্যাখ্যান বা সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাকে দেওয়া হয়নি। লোকসভায় পাস হওয়া অর্থ বিল সম্পর্কে রাজ্যসভাকে 14 দিনের মধ্যে তার মতামত জানাতে হয়।
বিলটি এই সময়ের মধ্যে ফেরত না এলে তা গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়। সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও লোকসভার কর্তৃত্ব লক্ষ্য করা যায়। লোকসভার অনুমোদন ছাড়া সরকার কোনো অর্থ ব্যয়, নতুন কর ধার্য করা অথবা পুরনো করের পুনর্বিন্যাস বা বিলোপ ঘটাতে পারে না। এছাড়া মঞ্জুরিকৃত অর্থ নির্দিষ্ট খাতে ব্যয় করা হয়েছে কিনা বা সরকারি আয় ব্যয় ব্যবস্থা যথাযথভাবে পরিচালিত হয়েছে কিনা তা দেখার জন্য রাজ্যসভার সঙ্গে যুগ্মভাবে লোকসভা সরকারি হিসাব পরীক্ষা কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি এস্টিমেটস কমিটি মাধ্যমে তদারক করতে পারে। 3. মন্ত্রিসভা গঠন ও নিয়ন্ত্রণ। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা বা নেত্রীকে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান করেন। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোট থেকেই প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা নিযুক্ত হন। অবশ্য অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটতে পারে, যেমন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট ইউপি এর নেতা হিসেবে রাজ্যসভার সদস্য ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী পদে নিযুক্তি। পেজ 89। কেন্দ্রীয় মন্ত্রিসভা শুধুমাত্র পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার কাছে দায়বদ্ধ। লোকসভায় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। কাজেই মন্ত্রিসভার স্থায়িত্ব লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থার উপর নির্ভরশীল। 4. শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। লোকসভার সদস্যদের সরকার বা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। লোকসভার অধিবেশন চলাকালীন মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা, মুলতুবি প্রস্তাব উত্থাপন, সরকারি নীতি ও কর্মসূচির সমালোচনা, নিন্দাসূচক প্রস্তাব বা অনাস্থা প্রস্তাব উত্থাপন, সংসদীয় কমিটির প্রতিবেদনের মাধ্যমে সরকারি কাজকর্মের মূল্যায়ন প্রভৃতির মাধ্যমে লোকসভার সদস্যরা মন্ত্রিসভা বা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকেন। 5. নির্বাচন ও পদচ্যুতি। রাষ্ট্রপতির নির্বাচন ও পদচ্যুতির বিষয় এবং উপরাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে লোকসভার প্রয়োজনীয় সাংবিধানিক ক্ষমতা রয়েছে। রাজ্যসভায় উত্থাপিত উপরাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব লোকসভায় সম্মতি ছাড়া কার্যকরী হয় না। এছাড়া সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক প্রমুখ পদাধিকারীকে অপসারণের ক্ষমতাও লোকসভার রয়েছে। 6. সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা উচ্চকক্ষ রাজ্যসভার সঙ্গে সমান ক্ষমতা ভোগ করে। উভয় কক্ষের সম্মতি ছাড়া সংবিধান সংশোধন করা যায় না। 7. শাস্তি প্রদান। রাজ্যসভার সঙ্গে যুগ্মভাবে লোকসভা কোনো সদস্য বা সদস্য নন এমন ব্যক্তিকে আইনসভার অবমাননা বা অধিকার ভঙ্গের অভিযোগে শাস্তি দিতে পারে লোকসভা। 8. জরুরি অবস্থার ঘোষণা অনুমোদন। রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা এবং অঙ্গরাজ্যগুলিতে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি লোকসভার অনুমোদন সাপেক্ষ। 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের ব্যাপারে লোকসভা কোনো প্রস্তাব গ্রহণ করলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা প্রত্যাহার করতে বাধ্য থাকেন। 9. নতুন রাজ্য গঠন ও রাজ্য পুনর্গঠন। নতুন রাজ্য পুনর্গঠন অথবা কোনো রাজ্যের সীমানার হ্রাস বৃদ্ধি, নাম পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রেও লোকসভা ক্ষমতা ভোগ করে। 10. অন্যান্য ক্ষমতা। কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট স্থাপন, কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্টের ক্ষমতার পরিধি বাড়ানো প্রভৃতি বিষয়ে লোকসভা উচ্চকক্ষ রাজ্যসভার সঙ্গে যুগ্ম ক্ষমতার অধিকারী। এছাড়া রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদের প্রবর্তন বা বিলোপ সাধন, সরকারি চাকরির ক্ষেত্রে বসবাসগত যোগ্যতা নির্ধারণ প্রভৃতি বিষয়ে লোকসভার প্রয়োজনীয় সাংবিধানিক ক্ষমতা রয়েছে। উপসংহার: ভারতের সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ক্ষমতা ও কার্যাবলী অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে স্বীকৃত হয়েছে।
দেশের সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণে লোকসভা এক ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।